দর্শক সবাইকে আমন্ত্রণ RRM স্টিল ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে যে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় রাজপথে নামতে যাচ্ছে বিএনপি। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে তিনজন অতিথি আছেন, পরিচয় করে তাদের সঙ্গে আছেন এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সাধারণ সম্পাদক গণতান্ত্রিক আইনজীবী সমিতি ও সম্পাদক সিপিবি। একেবারে ডান দিকে আছেন অ্যাডভোকেট আলী নাসের খান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সংগঠক জাতীয় নাগরিক কমিটি। তিনজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। শুরু করতে চাই এবিএম মোশাররফ হোসেন। গণমাধ্যমের বেশ কয়েকটি গণমাধ্যমের শিরোনাম এরকম যে আবারও রাজপথে নামতে যাচ্ছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের মেয়াদের 6 মাসের মাথায় রাজপথে নামতে যাচ্ছে দলটি, যেখানে মূল দাবি থাকবে দ্রুত নির্বাচন, পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ও থাকছে কর্মসূচির ভেতরে। সোমবার বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের একটা টাইমলাইন তো দেওয়া হয়েছে এবং সেখানে ম্যাক্সিমাম টাইম বলা হচ্ছে যে যদি বেশি সংস্কার লাগে সেক্ষেত্রে আগামী বছরের জুন। তারপরেও কেন নির্বাচনের দাবিতে মাঠে নামতে যাচ্ছে বিএনপি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং নিউজ 24 দর্শক। দেখেন, বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলেছি, প্রথম থেকে আমরা বলে আসছি যেই ডক্টর ইউনূসের নেতৃত্বে ইন্টিরিয়াম গভর্নমেন্ট, এর আমরা একটা রোড ম্যাপ চাচ্ছি। কখন তারা কি করতে চায় তার একটা সময়সূচি আমরা চাচ্ছি, এর বেশি কিন্তু আমাদের কোনো দাবি নাই। অথচ আপনি দেখবেন প্রায় 6 মাস আজকে শেষ হতে চলেছে, তারা একটা বলছে ডিসেম্বর অথবা জুন। তাহলে আপনি এর মধ্যে কি করবেন আপনি বলেন? সংস্কার করবে বলেছে তো, এগুলোই তো। কি করবেন আপনি? কোনটা সমস্যা করবেন, কতটুকু করবেন আপনি বলেন সেটা, যে আমি এইটা করি। ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রায় 11টার মতো আমরা কমিশন গঠন করেছি, এর মধ্যে 5টা রিপোর্ট দেওয়া হয়েছে। একটা হলো দেবভূমি রিপোর্ট অর্থনৈতিক, একটা আর বাকি 4টা। বাকিগুলো আমরা দেখলাম যে সময় বৃদ্ধি করা হয়েছে এই মাসে 15 তারিখ পর্যন্ত, তাও নিশ্চয়তা নেই যে আরও সময় বাড়বে কিনা। তা আপনি এগুলি হলো রিপোর্ট, মানে এগুলো কিন্তু বাস্তবায়নের কোনো সুযোগ নেই, কারণ এগুলি রিপোর্টটা দিয়েছে, তারা একটা প্রস্তাবনা দিয়েছে। প্রস্তাবনাটা রাজনৈতিক দলের সাথে আলোচনা হবে, অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলোচনা হবে, সর্বশেষ তারা এই গভর্নমেন্টে বলেছে তারপর জনগণের কাছে যাবে। অর্থাৎ বেশ কিছু স্টেপ এখন কিন্তু বাকি আছে। সুতরাং আমরা মনে করি যে তারা যে ডিসেম্বর বা জুনে যে কথাটা বলছে, এর সাথে তাদের যেই কার্যক্রম, এর সাথে কোনো সম্পৃক্ত আছে বলে আমরা মনে করি না। এখন যে আর একটু শুনেন, পাশাপাশি আমরা দেখি আর বেশ কিছু উইন্ডো তারা আরো ওপেন করেছে। যেমন রিপোর্টে বলা হয়েছে, এক জায়গায় বলা হয়েছে যে ভোটার এখন 18 বছর হলে ভোট হতে পারে, তারা বলছে 17। তো 17 যদি আপনি করতে যান তাহলে আপনার যুবক কারা সেই সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে, শিশু কারা এই সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে, আইনগত একটা ব্যাপক এখানে জটিলতা দেখা দেবে। আবার অন্যদিকে দেখেন, এখন 25 হলে আপনি প্রার্থী হতে পারেন, সেখানে তারা প্রস্তাবনা করেছে যে 21-এ চলে আসলে 21 ভোটার লিস্ট করতে হবে। তার সামগ্রিক একটা আইনি 21 বছর বয়সে এমপি হতে পারবে। হ্যাঁ, এইটা তো আপনার এটা চেঞ্জ করতে হবে, রাজনীতিগুলোকে ঐক্যমত হতে হবে। আমরা মনে করি এইগুলি নানা ক্ষেত্রে একটা জটিলতা তৈরি করা হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে, এবং সবাই এখন স্বীকার করে, আপনারা বলেন, আমরা বলি, বৈষম্য বলে, নাগরিক কমিটি বলে, বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপির দায়িত্বটা বেশি। তো দায়িত্ব তো আমাদের পালন করতে হবে। যার জন্য আপনারা বলছেন যে যেই সংস্কার কথা যেগুলো আপনি বললেন যতটুকু, এগুলো না করে নির্বাচন হবে না। আপনি এখন যে নতুন এইটা তো আপনার হঠাৎ করে আপনি বলছেন 17 বছর বয়স হবে কেন? এটা তো সেটেল বিষয়। আপনি 25 বছরের যে সেটেল বিষয়, এখানে তো আপনার সংস্কার বা অন্য কোনো কিছুর এখানে কোনো নাই, এখানে কিছু প্রশ্ন নাই। অন্যদিকে আপনি দেখছেন এই সরকার পাশাপাশি কিন্তু তাকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ব্যাপারে সরকার কার্যকরী ব্যবস্থা এখনো নিতে পারছে না, সিন্ডিকেশনের ব্যাপক দৌরত্ব, এই আইন শৃঙ্খলার আমরা কোনো উন্নতি করতে। গতকালও আপনি দেখবেন যে কুমিল্লাতে যুবদলের এক নেতাকে সাদা পোশাক দিয়ে ধরে নিয়ে গেছে, পরে হাসপাতালে তাকে ভর্তি করার পর দেখা যায় সে মৃত্যুবরণ করেছে। সামগ্রিকভাবে তাহলে কি আমরা এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের পর এই যে দীর্ঘ 6 মাসে আমরা কি কোনো উন্নতি করতে পারিনি? তাই সামগ্রিক আগের সেই অবস্থানে তো একটা প্রতিদ্বন্দ্বী আমরা শুনতে পাচ্ছি, যার জন্য বিএনপি মনে করছে জনগণকে সংগঠিত করে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তার একটা দায়িত্ব রয়েছে। আমরা এখনই আন্দোলন নামবো সেটা কিন্তু আমরা বলিনি, আমরা বলেছি এই ব্যাপারে আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। যদি পদক্ষেপ গ্রহণ আপনারা করতে ব্যর্থ হন, তাহলে জনগণের মুখপাত্র হিসাবে বা জনগণের দল হিসাবে বিএনপি আগামী দিন রাজপথে নামতে বাধ্য হবে। জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। কতটা যুক্তিগত দেখেন এখনই রাজপথে নামার বিএনপির যে একরকম সিদ্ধান্ত? ধন্যবাদ প্লাবন এবং আমার সহ আলোচকদেরকে শুভেচ্ছা। দেখেন, আসলে আন্দোলনটি হয়েছিল একটা বৈষম্য বিরোধী স্পিরিটের জায়গা থেকে,
তো এখন অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে আন্দোলনের যারা অংশীদার ছিলেন তার একটা বড় অংশ ছিল রাজনৈতিক দলগুলা। এখন সেই রাজনৈতিক দলগুলোর প্রতি বৈষম্য করা হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সকল বিষয়ে আগ্রহ দেখা যায়, অনেক আগ্রহ দেখা যায়, কিন্তু নির্বাচনের ব্যাপারে আগ্রহটা আমরা কম দেখতে পাচ্ছি। এবং যে সমস্ত রাজনৈতিক দল যথাসম্ভব দ্রুত নির্বাচন চায় তাদের প্রতি এক ধরনের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে। এবং কেউ কিন্তু বলছি না, আমরা কমিউনিস্ট পার্টি বলেন বা বিএনপি বলেন, কেউ কিন্তু বলছে না যে সংস্কার বন্ধ রেখে নির্বাচন। সংস্কার এবং নির্বাচন দুটোই চলমান প্রক্রিয়া। এবং যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছে, এই সংবিধানের মিনিমাম কিছু জায়গায়, অন্তত আর্টিকেল 123 যেখানে ইলেকশনের কথা বলা হয়েছে, এই জায়গার প্রতি তো মিনিমাম রেসপেক্ট থাকা দরকার। কিন্তু সেটা না করে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা প্রলম্বিত করার, অর্থাৎ নির্বাচনকে দীর্ঘায়িত করার এক ধরনের প্রবণতা সামগ্রিক আচরণের মধ্য দিয়ে লক্ষ্য করা যাচ্ছে, যেটা দেশের ভবিষ্যতের জন্য কখনোই শুভফল বয়ে আসবে না। মানে কি কি কারণে মনে হচ্ছে যে নির্বাচন প্রলম্বিত হবে, বিলম্বিত? যেমন ধরেন যে নির্বাচন এখন এ পর্যন্ত তো দুইটা টাইমলাইনই আসছে, একটা হচ্ছে যে এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুন। এর মধ্যে বলা হয়েছে স্পষ্ট করে যে সংস্কার প্রতিবেদনগুলো আসছে, প্রস্তাবনা, এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একরকম মতৈক্যের চেষ্টা হবে। মতৈক্য এবং প্রধান উপদেষ্টা স্পষ্ট বলেছেন যেগুলোর মত মানে ঐক্যবদ্ধ হওয়া যাবে সেসব আসলে সংস্কার হবে, বাকিগুলো হবে না। তারপরে আসলে নির্বাচনের বিষয়টা আসবে। এর মধ্যে আসলে আর কি আছে? এর মধ্যে তো আসল কথাটাই হলো পলিটিক্যাল পার্টিস। জি, এই যে আপনি দুটো তারিখের কথা বললেন, এই 2 তারিখের ব্যাপারে ক্রিয়াশীল পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে কি কোনো মতৈক্য হয়েছে? তাদের সঙ্গে কি কোনো সময় নিয়ে আলাপ আলোচনা হয়েছে? সেটি তো হয়নি। তাদেরকে আলোচনার বাইরে রেখে, আন্দোলনের অংশীদার পলিটিক্যাল পার্টিগুলোকে আলোচনার বাইরে রেখে এই 2টি টাইমলাইন সেট করা, এটা কি গ্রহণযোগ্যতা পাবে? ন্যাচারালি একটা ঐক্যমতের জায়গা যদি প্রতিষ্ঠিত না হয় নির্বাচনের তারিখ নিয়ে, সেটাই তো প্রলম্বিত করার সবচেয়ে বড় অজুহাত। সুতরাং বলা হবে পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে সহযোগিতা পাচ্ছি না, তাই প্রলম্বিত হচ্ছে। আর পলিটিক্যাল পার্টি আমরা যারা আছি, আমরা বলবো যে আমাদের সাথে আলোচনা হয় নাই, সে কারণে প্রলম্বিত হচ্ছে। আর সংস্কারের কথা যদি বলি, এই সংস্কার তো একদিনে শেষ হবে না, কারণ দীর্ঘ দিনের যে ফ্যাসিবাদী প্রবণতার শাসন ব্যবস্থার যে জঞ্জাল, এটা ওভারনাইট বদল হওয়া সম্ভব না। এটাই হলো পলিটিক্যাল সায়েন্স। এটা একটা গ্র্যাজুয়ালি একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে আস্তে 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 সেই জায়গাগুলো দূরীভূত হবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো একটা গভর্নমেন্টের একটা লিগ্যাল এখতিয়ারের জায়গা থেকে কতক্ষণ আপনি অধ্যাদেশ জারি করে রাষ্ট্র চালাবেন। এই যে অধ্যাদেশ জারি করে আপনি ভ্যাট বাড়িয়ে দিলেন, দ্রব্যমূল্য বাড়িয়ে দিলেন, এই এখতিয়ার তো অন্তর্বর্তীকালীন সরকারের কতটা আছে? হয়তো আইন দেখানো যাবে নিয়ে অনেক বিতর্ক যাবে, হয়তো সুপ্রিম কোর্টে নিয়ে মামলাও চলতে পারে। কিন্তু বিষয়টা হলো একটা আইনের ভাষায়, সাংবিধানিক আইনের ভাষায় বা সাংবিধানিক রাজনীতির ভাষায় একটা প্রচলিত রীতিনীতি বলে একটা কথা আছে। সেই রীতিনীতির যেটুকু গণতান্ত্রিক সেটুকু তো আমাদেরকে গ্রহণ করতে হবে। হাসান তারেক চৌধুরী, যেটা হচ্ছে যে আপনি শুরুর দিকে একটি লাইন বলেছেন, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো অংশীজন যারা আন্দোলনে ছিল তাদের সাথে একরকম বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। সরকার তাহলে চলছে কাদের নিয়ে? সরকার কাদেরকে নিয়ে চলছে এই প্রশ্ন তো রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই করেছে। যে রাজনৈতিক দলের পক্ষ থেকেই প্রশ্ন করা হচ্ছে যে আমরা যারা আন্দোলনে ছিলাম, আমাদের কথা যদি শোনা না হয়, আমাদের সঙ্গে যদি বৈঠক না করা হয়, এবং যারা শ্রেণী পেশার আন্দোলন যারা করে, ধরেন আপনার আইনজীবীদের সমিতি, সাংবাদিকদের সমিতি, যারা পেশাজীবী, যারা এই আন্দোলনে যারা একটা বড় স্টেক হোল্ডার, যারা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাজীবীদের অধিকার ইত্যাদি নিয়ে, শ্রমিকদের অধিকার, শ্রমিক সংগঠনগুলো, তো এই যে মেহনতি মানুষ যারা সংখ্যায় বেশি এই দেশের, তাদের নিয়ে তো কোনো কথা নাই। এই যে ধরেন কৃষি প্রধান দেশে কৃষি বিষয়ে কোনো সংস্কার কমিশন হয় নাই, তাহলে বৈষম্য তো এখানেও, সংস্কারের বেলাও দেখেন বৈষম্য, যে কৃষি প্রধান দেশে কৃষি নিয়ে কোনো সংস্কার কমিশন নাই। তো এই যে ধোঁয়াশার মধ্যে মানুষকে যখন আপনি রাখবেন, পলিটিক্যাল পার্টিগুলো তো কৃষিবিদদের নিয়ে, কৃষকদের নিয়ে আন্দোলন করে, তো তারা তো তাদের কথা বলবে। সুতরাং তাদের কথা যখন সরকারের সংস্কার কমিশনে প্রতিফলিত হবে না, সেখানেই তো বৈষম্য। জি, অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট আলী নাসির খান, আপনার চোখে কি দেখছেন যেটি বলা হচ্ছে যে দলগুলোর সাথে একরকম বৈষম্য করছে এবং অনেক উইন্ডো ওপেন হচ্ছে, নির্বাচন বিলম্বিত করা নানা রকম কিছু দেখা যাচ্ছে এই সরকারের? দেখুন, আমার মনে হয়েছে যে গণ অভ্যুত্থানটি যে কারণে সংগঠিত হয়েছে, যে ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান, সেই স্পিরিটকে মূল্যায়িত করা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার অনেক বেশি নমনীয়, যাদের রাস্তায় অনেক বেশি ক্রাউড রয়েছে। সেক্ষেত্রে আমরা জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল
যখন বড় ইস্যুতে যেদিকে পজিশন নিচ্ছেন সরকার তরফ থেকে সেদিকেই পজিশন নেওয়া হয়েছে, সেটা রাষ্ট্রপতি ইস্যুতে নির্বাচনের রোডম্যাপ চাওয়া হচ্ছে তো অনেকদিন ধরে, সেটা কি দেখুন নির্বাচনী রোডম্যাপের ব্যাপারে শুরু থেকে এটি আমরা চেয়েছে দেখেছি, সেটির আলাপ হয়েছে, জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে, রোডম্যাপের কথা বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি ডেডলাইনও দেওয়া হয়েছে, যেটি 26-এর শুরুতে বা সেটিকে রোডম্যাপ তারপরে। বলতে চায় না বিএনপি। দেখুন বিএনপি যখন বিভিন্ন ইস্যুতে কথা বলছে আমরা কিন্তু দেখছি গভর্নমেন্টের তরফ থেকে রেসপন্স করছে। আমি একটা কথা বলি, ছাত্র জনতা যে অভ্যুত্থানটা ঘটিয়েছে এর স্পিরিট হচ্ছে ডেমোক্রেটিক ভ্যালুজের উপরে। যদি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন প্রলম্বিত করা হয়, আমরাই কিন্তু আবার রাজপথে নামবো একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করবার জন্য। আপনারা জেনে থাকবেন, লোকাল গভর্নমেন্টে স্থানীয় সরকারে প্রশাসক, ইউনিয়ন পরিষদ ছাড়া অন্যান্য সর্বস্তরে অপসারণ করা হয়েছে, মানে নির্বাচিত প্রতিনিধি যারা ছিল ফ্যাসিবাদী আমলে। কারণ তারা এই ফ্যাসিবাদী ব্যবস্থার সাথে অনেকটাই মানে ওই ক্ষমতাসীন পতিত সরকারের যারা লেসপেন্সার ছিলেন বা ওই দলের লেসপেন্সার ছিলেন তারা সেখানে দায়িত্বে ছিলেন। কিন্তু অপসারণের পরে দেখা দিয়েছে যে জনসেবা অনেকটা বিঘ্নিত হচ্ছে। তখন কিন্তু আমাদের পক্ষ থেকে এবং সচেতন মানুষদের পক্ষ থেকে বলা হয়েছে যে স্থানীয় সরকারের নির্বাচনটি হোক। সেক্ষেত্রে আমরা বড় রাজনৈতিক দলের গোড়ার ক্ষেত্রে অনেক শঙ্কা ভীতি দেখতে পাচ্ছি যে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলেও নাকি জাতীয় নির্বাচন প্রলম্বিত হতে পারে বা দীর্ঘায়িত হতে পারে। তাহলে যে দেখুন জনমানুষ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে, এটা একটা সলিউশন দরকার। তো বিএনপির ক্ষেত্রে আমরা এই দায়িত্বশীল ভূমিকাটা চাই, বা অন্যান্য বড় রাজনৈতিক দলের ক্ষেত্রে ক্রিয়াশীল যারা, যে মৌলিক অধিকার সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেখানে গণমানুষের পক্ষে তারা যাতে দাঁড়ান। না, গত কিন্তু 16 বছর এটা- আমরা শেষ করছি, জি, গত 16 বছর আমরা কিন্তু দেখতে পেয়েছি শুধুমাত্র কেয়ারটেকারের ব্যাপারে আলাপ আলোচনা বা নির্বাচনের ব্যাপারে বা কিভাবে পাওয়ার শিফটিং হতে পারে জনগণের পক্ষ থেকে দাবি দেওয়া ছিল তাদের যে প্রতিদিনকার নিত্যকার সমস্যা সেটি রাজনৈতিক দলের মুখ দিয়ে প্রকাশিত হোক, সেটা আমরা সংকট দেখতে পাচ্ছি। নির্বাচন সংস্কার কোনটা মানে দলগুলো রাজনৈতিক দলের মানে সাধারণ মানুষের সংকট নিয়ে কথা বলছে না। আমরা সেই অর্থে দেখতে পাচ্ছি না। আপনি দেখুন বিচারের ব্যাপারে বড় রাজনৈতিক দলগুলো কিন্তু রাজপথে ওই ধরনের সমাবেশ, মিছিল বা খুব শক্ত জোর গলায় কোনো বক্তব্য দেখছেন? মানে গণঅভ্যুত্থানে আমরা দায়ীদের দেখছি না। দায়ীদের বিচারে অবশ্যই। এবং পতিত যে ফ্যাসিস্ট দলটি এবং তাদের যারা কোলাবোরেটর ছিল সে 14 দলের কথা বলবো, এবং স্টেট অ্যাপারেটাসে যারা যুক্ত ছিল এই গণহত্যার সাথে, তাদের বিচারের দাবিতে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, যেগুলো আমরা ওল্ড স্কুলের দল বলছি, তারা কি ধরনের ভূমিকা রাখছে আমরা যখন দেখছি ছাত্র জনতার এবং তারা কি শুধুমাত্র বিচার খুনিদের সামনে প্রকাশ্যে ঘুরে বেরিয়েছে, তো তখন শুধুমাত্র নির্বাচনের কথা বললে আমরা দুঃখ পাই। অবশ্যই এই ডেমোক্রেটিক প্রসেসে নির্বাচন একটি বড় ব্যাপার, নির্বাচন অবশ্যই হতে হবে, পাশাপাশি এটি প্রয়োজনীয় সংস্কার শেষে হতে হবে। দেখুন নির্বাচন যদি সুষ্ঠু করতে হয় তাহলে তো এই পুলিশ বাহিনীকে সংস্কার আওতায় আনতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার আওতায় আনতে হবে। যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনী ব্যবস্থার সাথে জড়িত এগুলোর মধ্যে ন্যূনতম সংস্কারের উদ্যোগ হইতে হবে, এবং এটি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এই মেয়াদে হতে হবে, সেটি স্বল্প মেয়াদী মেয়াদ কত, মানে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ঠিক আছে, মানে দেখুন কতদিন আপনি ধারণা করেন? দেখুন এটা এই অন্তর্বর্তী সরকার কিন্তু 90 দিনের সরকার না, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং সব দল মতের মানুষের ম্যান্ডেট নিয়ে কিন্তু এই সেটা সরকার কতদিন হতে পারে ধরেন আপনি? দেখুন যৌক্তিকভাবে আমরা generation বলছি যে হিসেবে। আমরা বিভিন্ন জায়গা থেকে আলাপ শুনছি, সেটি 1.5 থেকে 2 বছর করা বলা হচ্ছে, এবং এও বলা হচ্ছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বলতে শুনেছি যতদিন অপর রাজনৈতিক সংগঠন স্টেক হোল্ডার দেশের মানুষ চায় ততদিন কন্টিনিউ করবে। সেটি কিন্তু এমন না যে ইনফিনিট টাইমের জন্য, তারা প্রয়োজনীয় একটি সময়ের কথা বলেছেন। আমরা সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বারংবার বলতে শুনেছি যেটি জনগণের সরকার, এই সরকারকে সহযোগিতা করা আমাদের কর্তব্য। আমরা মনে করছি যে বৃহৎ রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতা এবং সকল স্টেক হোল্ডার এই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা অদ্যাবধি পালন করে। রাজনৈতিক দলগুলোই তো শুরু থেকে বলে আসছে এই সরকার আসলে দলগুলো সরকার সবার সরকার, এবং অনেক বেশি ম্যান্ডেট নিয়ে, নির্বাচন থেকে বেশি ম্যান্ডেট নিয়ে সরকার এসেছে। তাহলে সেই দলগুলোই কেন এখন বৈষম্যের অভিযোগ করছে তাদের বিরুদ্ধে? দেখুন রাজনৈতিক দলগুলো তো প্রতিদিনকার কর্মসূচি করে, কর্মসূচি নির্ভরই রাজনৈতিক দলগুলো। এখন জাতীয় ঐক্যের কথা বলে রাজনৈতিক দলগুলো কি কোনো ধরনের কর্মসূচি দিবে না? চেক এন্ড ব্যালেন্সের যে আমরা কথা বলি, দেখুন এটি কিন্তু একটা সরকার, সেটি আপনি এই অন্তর্বর্তী কর্মসূচিকে পজিটিভলি দেখছেন? আমি এটি পজিটিভলি দেখছি। আমরা তো কারো রাজনৈতিক অধিকারের ব্যাপারে আমরা প্রশ্ন তুলতে পারি না। এটি রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের দাবি জানায় সরকার তরফ থেকে রেসপন্স করা হবে, এবং এটি একটা আলোচনার ভিত্তিতে একটা টাইমলাইন ঘোষণা করা হবে। জি, অনেক এটি ধন্যবাদ। ন্যায্য। আমরা মনে করছি এটি সুষ্ঠু প্রক্রিয়ার দিকে আগাচ্ছে। অনেক ধন্যবাদ। এবং মোশাররফ হোসেন আলী নাসির খান বলছিলেন তার কথার মধ্যে যে যখন মানে দলগুলো সাধারণ মানুষের দাবি দেওয়ার থেকে নির্বাচনকে বেশি
গুরুত্ব দেয়, বেশি সামনে আসে, তখন তারা আসলে দুঃখ পান। এবং একটা বিষয় স্পষ্ট করে বলেছেন যে বিচারের দাবিতে খুব বেশি কর্মসূচি ফোকাস তারা দেখছেন না দলগুলোর, গণঅভ্যুত্থানের সঙ্গে যারা না দায়ী, এখানে জড়িত, এই কথাটা হত্যাকাণ্ডে। এটা ঢালাওভাবে যদি এইভাবে আপনি বলেন, রাজনৈতিক দলগুলো প্রতিনিয়ত বলছে, এবং আপনি দেখেন দুইটা ঘটনা- কর্মসূচি, বড় কর্মসূচি না, কি বিচারের দাবিতে হয়েছে? আমি বলি হয়েছে, জাতীয় ছাত্র দল একটা বিশাল মিছিল করেছে, বিএনপি প্রতিদিন বক্তব্য রাখছে। এখন আপনাকে বলি সংকটটা কোথায় তৈরি হয়েছে, আস্থার সংকটটা। প্লিজ। আপনি এখানে আমাকে ডেকেছেন কি জন্য, কি হিসাবে? বিএনপি প্রতিনিধি হিসেবে, হাসান মাহমুদ চৌধুরীকে কি হিসাবে ডেকেছেন? সিপিবি প্রতিনিধি হিসেবে, নাসির খান কি হিসাবে এসেছে? নাগরিক কমিটি। নাগরিক কমিটি, হুইজ নাগরিক কমিটি কি সেই পলিটিক্যাল পার্টি? পলিটিক্যাল পার্টি না, ছাত্রদের প্রতিনিধিত্ব করছে এখন। ডিক্লেয়ার হয়েছে দল হিসেবে তো সে এখন আসেনি, এটা এখানেই আপনাকে বুঝতে হবে, সংকটটা এখানেই। কারণ দল ছাড়া আসতে পারবে না, দল ঘোষণা না হলে। তারা পলিটিক্যাল পার্টি আসুক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা না, বলেছি, তারা তো না, না, বলেছে, please আমাকে বলতে দেন। জি, জি। আমি পলিটিক্যাল পার্টিকে স্বাগত জানাই। Please. আমি স্পষ্ট বলছি যে কোনো গণতান্ত্রিক রাজনীতিকে ওঠে। এই যে আমরা বলি যে আলাদা উইন্ডো খোলা হচ্ছে, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ উইন্ডো। আপনি আসুক, নাসের রাজনীতি করতে আসুক, আমাদের সাথে একসাথে আসবে, তার কর্মসূচি থাকবে, জনগণের কল্যাণে থাকবে, কিন্তু হিডেন কেন? তারা তো ফেব্রুয়ারিতে আসতেছে, বললো আমি তো। বলছি হিডেন কেন? তারপর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্যটা এখানে আমি বলি, এখন আমরা ঐক্যের স্বার্থে বা জাতীয় স্বার্থে অনেক কথা বলি না। বৈষম্যটা কিসের ছিল? ছাত্রদের দাবিটা কি ছিল? কোটা, চাকরি, কর্মসংস্থান। তাহলে 6 মাসে আপনি কারো কর্মসংস্থানের জন্য যে একটা কোনো পদক্ষেপ নাই, একটা কথা কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ নাগরিক কমিটি বলছে না। তাদের তো মূল টার্গেটটা ছিল চাকরি, কোটা। আজকে 6 মাসে একটা চাকরি দিতে পারেন নাই আপনি, মানে একটা ব্যবস্থা করতে পারেন না। বরং আমরা বিশ্ব ব্যাংকের যে প্রতিবেদন সেখানে দেখেছি, এবার পুরোবৃত্তি এসে দাঁড়াবে 4.1-এ, 4.1 দাঁড়াবে। কোনো বিনিয়োগ আমার নাই, আমার ব্যাংকগুলি তারল্য সংকট, আমার যারা আমার ডেভেলপমেন্ট পার্টনার তারা ইতিমধ্যে বলে দিয়েছে যে একটা নির্বাচিত গভর্নমেন্ট ছাড়া তাদের কর্মকাণ্ড তারা চালাবে না। তাহলে আগামী দিনে দেশটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আপনি ওই দিকে লক্ষ্য রাখবেন, না আপনি কাউকে সুযোগ দিয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা একটা রাজনৈতিক দল করবেন? বরং আমরা তো দেখি রাজনৈতিক দলগুলি যে ডিমান্ড করে, আপনি যে কথা বলেছেন আমার উপস্থাপনায়, রাজনৈতিক দলগুলো তো বারবার বলছে যে আপনি একটা রোডম্যাপ, হচ্ছে না। অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা তাদের প্রতি কোনো বৈরিতা নাই, তারা যা ডিমান্ড করছে তাই হচ্ছে। অমুকরে এখানে বসাতে হবে, অমুকরে এই পোস্টিং দিতে হবে, অমুকরে এইটা করতে হবে, সেটা তো হচ্ছে। তাদের কি কাজ তাই? তাদের কাজকে সচিবালয়ে গিয়ে বসে থাকা? তাদের কাজকে অমুককে পোস্টিং দেওয়া, অমুককে প্রমোশন দেওয়া? বরং আমরা বারবার বলেছি শেখ হাসিনার তাদেরকে প্রশাসন থেকে সরান, তো তারা তো সরছে না। কোন স্বার্থে, কি কারণে তারা এখনো বসে আছে? একবারও কি সরকার জবাব দিয়েছে? আপনাকে একটা উদাহরণ আমি দেই। আপনি দেখেছেন যে আমরা দেখেছি কতটুকু সত্য মিথ্যা সেটা পরের ব্যাপার। আপনাদের মিডিয়া দেখিয়েছে যে একজন সচিব পোস্টিং দেওয়ার ক্ষেত্রে মেসেজ হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে এত টাকা লাগবে, এত টাকা লাগবে, এত টাকা লাগবে। এখন আমাদের দেশে পাবলিক পারসেপশন কি? আপনার এটা সত্য মিথ্যা আমি সেই প্রশ্নে যেতে চাই না। আপনি তার বিরুদ্ধে ন্যূনতম পাবলিক সেন্টিমেন্টে শ্রদ্ধা জানিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন? বরং সেটা বহাল তবিয়তে আছে। বরং আমরা দেখেছি যে 64 জন ডিসির মধ্যে আপনাদের পত্রিকায় দেখেছে 39 জন বিগত সরকারের দোষর। তাদেরকে আপনি কেন পোস্টিং দিয়েছেন? তাদেরকে পোস্টিং দিয়ে নাসির খানরা বলবে আমরা বিচার চাই, এটা বিশ্বাসযোগ্য জনগণের কাছে? জি, আসবো আপনার কাছে। হাসান তারেক চৌধুরী, আমি একটু জানতে চাই, যেটি বলছিলেন যে মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা রাজনৈতিক দল হচ্ছে, একটা কথা বলেছেন, এবং যেটি বলছিলেন যে নানা রকম পায়তারাও দেখছিলেন বিএনপির পক্ষ থেকে, যেটি বলা হচ্ছে যে এই সবের মধ্যে আসলে, এবং বিচারের দাবি আসলে বিএনপি বিচারের দাবি করছে, এর মধ্যে আপনি আসলে কি দেখছেন? দেখেন, এখানে ইনফরমেশনের যুগ তো। জি, আমার মনে হয় যে অথেন্টিক ইনফরমেশনে আমাদের যাওয়া দরকার। ক্রিয়াশীল প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রতিদিনের সমাবেশে এই গণহত্যার বিচার চেয়েছে এবং এই বিচারের দাবি অব্যাহত আছে। এটা কেউ কিন্তু এটা পরিত্যাগ করে নাই, বরং এটাকে আরো জোরালোভাবে বলছে। যখন আমার এই বন্ধু সহ-আলোচক যদি বলেন যে কেউ করছে না বা বলছে না, তাহলে এটা কিন্তু সত্যের অপলাপ হবে। কারণ এই স্পিরিটকে বাদ দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এগোতে পারে না। কথা হলো, বৈষম্য তো শুধু কোটার বৈষম্য না। বাংলাদেশে এখনো পর্যন্ত শ্রমিকদের ন্যূনতম মজুরি ডিক্লেয়ার হলো না। হাজার হাজার শ্রমিক চাকরিচ্যুত হচ্ছে, সেটা কি বৈষম্য নয়? আজকে আমাদের কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ কলকারখানা খোলার দাবিতে যখন শ্রমিকরা আশুলিয়ায় রাস্তায় নামে, এটা কি বৈষম্য বিরোধী আন্দোলন নয়? দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে যখন কমিউনিস্ট পার্টি ঢাকায় হাজার হাজার লোক নিয়ে সমাবেশ করে, সেটা কি বৈষম্য বিরোধী আন্দোলন নয়? তাহলে ওয়েস্ট বোর্ড বলেন, সব জায়গায়, এবং দখলদারিত্বের বিরুদ্ধে যখন কথা বলে,
চাঁদাবাজির বিরুদ্ধে যখন কথা বলে, তদবির বাণিজ্যের বিরুদ্ধে যখন কথা বলে, সেটা কি বৈষম্য বিরোধী নয়? অর্থাৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন আপনি লড়াই করবেন, ফ্যাসিবাদের যা যা উপকরণ ও অনুষঙ্গ অর্থাৎ ঘুষ, দুর্নীতি, তদবির বাণিজ্য, বদলি বাণিজ্য ইত্যাদির বিরুদ্ধে কথা বলাই হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা। তো আজকে কি সেই ফ্যাসিবাদের অনুষঙ্গগুলো বন্ধ হয়ে গিয়েছে? আজকে যে সমস্ত কথাবার্তা সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন জায়গায় আসছে, জনগণ তো বিভ্রান্ত। আসলে দেশটা কোথায় যাচ্ছে? আমাদের দেশটা কি আসলে এই অভ্যুত্থানের স্পিরিট অনুযায়ী একটা গণতান্ত্রিক বৈষম্যমূলক জায়গায়, বৈষম্যহীন জায়গায় যাচ্ছে তো না। একটা কথা বলছিলেন মোশাররফ হোসেন, বলছিলেন যে মূল সংকট জাতীয় নাগরিক কমিটিকে ইন্ডিক করে তিনি বলেছেন, সেই জায়গাটা কি বলবেন? ধরেন জাতীয় যারা রাজনীতি করছে তাদের বাইরে যে একটি শক্তি উত্থান হচ্ছে, সেটিকে আপনি কিভাবে দেখেন? সেটিকে মূল সংকট বলার সুযোগ আছে? দেখেন, আমি একটু দ্বিমত পোষণ করবো মোশাররফ ভাইয়ের সাথে। সেটা হলো এই জাতীয় নাগরিক কমিটি যে বা যারা গঠন করতে যাচ্ছেন, আমি যতদূর জানি একটা ইয়াং ফোর্সেস তারা সেট করেছেন এবং তারা একটি পলিটিক্যাল পার্টি গঠনের প্রক্রিয়াধীন, এবং আমরা যে কোনো রাজনৈতিক দল ইনক্লুডিং বিএনপি নিশ্চয়ই আমরা এটাকে স্বাগত জানাই। বিএনপি তো স্বাগত জানাচ্ছে। এবং এই তারা যারা একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে একটা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের জন্য, সমাজের জন্য যারা একটা কমিটমেন্ট নিয়ে যারা পলিটিক্স করতে চায়, দে আর ওয়েলকাম। কিন্তু তাদের রাজনৈতিক ভাষা, তাদের সাংগঠনিক ভাষা আর অন্তর্বর্তীকালীন সরকারের ভাষা যদি হুবহু এক হয়ে যায়, সমস্যা হচ্ছে ওই জায়গায়। কারণ এখানে কিন্তু সমালোচনার একটা জায়গা আছে। কোন জায়গায় এক হয়ে যাচ্ছে? যেমন ধরেন, পলিটিক্যাল পার্টি তারা গঠন করবে কি করবে না এই ঘোষণা জাতীয় নাগরিক কমিটি দেবে, কিন্তু এটা যখন প্রধান উপদেষ্টা দেয়, প্রধান উপদেষ্টার মুখ থেকে আসে, তখন কিন্তু এক ধরনের সন্দেহের জায়গা তৈরি হয় যে উনি তো মুখপাত্র না জাতীয় নাগরিক কমিটির। তারা কি করবে না করবে সেটা জাতীয় নাগরিক কমিটি ঠিক করবে, ওখান থেকে আসবে না। ফলে এই ধরনের কিছু পলিটিক্যাল ডিসকোর্স যখন জনগণের সামনে আসে, বিশেষ করে পলিটিক্যাল পার্টির নেতৃত্বের সামনে আসে, তখন কিন্তু সন্দেহের বীজ দানা বাঁধে। এবং যে কথাগুলো এখন উঠছে যে ক্ষমতায় বসে থেকে কোনো পার্টি গঠনের ব্যাপারে কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে কিনা, আদৌ হচ্ছে কিনা আমি জানি না, কিন্তু যদি হচ্ছে কিনা, এই কিনা একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু তৈরি হয়। জি, আলী নাসের খান। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বিশুদ্ধ, এখানে ছাত্র প্রতিনিধি রয়েছেন 2 জন, আর একজন উপদেষ্টা তিনি কোনো মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন না। তো বারংবার যখন বলা হচ্ছে এই সরকারটি ব্যর্থ, এই সরকারটি ব্যর্থ, স্পেসিফিক্যালি ব্যর্থ তো বলছেন না কেউ, আমরা সমালোচনা শুনতে পাচ্ছি, তখন কেন মনে হয় যে এই অন্তর্বর্তীকালীন সরকার স্পন্সর করে এটা রাজনৈতিক দল বানাবে? তো যারা এই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে হাসিনার রেজিমের পতন ঘটাতে পেরেছে, যেখানে ধরে নেওয়া হচ্ছিল, আমরা অপরাপর রাজনৈতিক ফোর্স থেকে দেখতে পেয়েছি যে 29 সালের আগে বা 41 সালের আগে তার পতনই সম্ভব না। সেক্ষেত্রে এই নিষ্কলুষ অংশ, ছাত্র এবং জনতার কথা বলছি, শ্রমিক শ্রেণী, এবং আমি 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছেন সে সকল রাজনৈতিক কর্মীর এখানকার ত্যাগের কথা বলছি। তারপরে এই যে ইয়ং ফোর্স যারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসতে চাচ্ছে এবং জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের কথা বলছে, মুক্তিযুদ্ধের স্পিরিটের কথা বলছে, এবং উপনিবেশবাদ বিরোধী আন্দোলনের স্পিরিটের কথা বলছে, 1/11 যে নির্ভর যে সংগ্রাম এবং দেশের সম্পদ লুটপাট হয়ে যাওয়ার কথা, এই যে একটা দীর্ঘ গল্প, আমাদের দীর্ঘ দিনের গল্প এবং আমাদের ঐতিহাসিক যে লড়াই, এর ভিত্তিতে আমরা যখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, তখন আমরা দেখছি এখান থেকে নানান ধরনের আপত্তি আসছে। কিন্তু একটি ডেমোক্রেটিক প্রসেসকে আপত্তির জায়গাটা কি? ধরেন বিষয়টি এরকম যে যেটি বলছিলেন হাসান তারিক চৌধুরী, যে সরকারের কথার সঙ্গে যখন আপনাদের কথা মিলে যায়, সেটি কি মূল বিষয় গ্রহণ করেন? এবং মোশাররফ ভাই বলছিলেন যে মানে আপনাদের ইচ্ছা মতোই সবকিছু হচ্ছে, বিষয়টা এরকম কিনা? পোস্টিং, পদবি, বদলি, হ্যাঁ, যে বক্তব্য দিয়েছেন সেটিকে রাজনৈতিক বক্তব্য হিসেবে আমি নিচ্ছি। দেখুন, উনি বলেছেন যে নানা জায়গায় পদবি বা পদায়নের কথা, ছাত্রদের এমন কে রয়েছে, বা আমাদের বয়স যদি বিবেচনা করেন বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, তো আমাদের ফ্রেন্ডস ফেলো তাদের বয়সই তো ওই ধরনের সেক্রেটারি বা ডেপুটি সেক্রেটারি হওয়ার মতো হয় না। আমরা দেখতে পেয়েছি বিচারপতি নিয়োগ, অ্যাটর্নি জেনারেল নিয়োগ এবং নানা নিয়োগে, এমনকি সরকার গঠনের আগে সেগুলো নিয়োগ হয়ে গিয়েছে। জনপ্রশাসনে প্রতিনিয়ত তদবির আসছে বড় রাজনৈতিক দলগুলো থেকে। এগুলো আলটিমেটলি কথা নয়, কিন্তু আমি একটা জিনিসে আবার ফোকাস করছি যে মোশাররফ ভাই যেটি বলেছেন যে চিফ অ্যাডভাইজারের পক্ষ থেকে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করবার কথা বলা হয়েছে। আমার কাছে মনে হয়েছে তিনি ওই তরুণ ফোর্সকে ইঙ্গিত করেছেন যারা বাংলাদেশের পরিবর্তন চান।
যারা বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক সূচনা করতে চান এবং বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সুরক্ষার ব্যাপারে চিন্তা করেন। তো এই স্টুডেন্ট কি ছাত্র দলের বা ছাত্র শিবিরের বা অন্যান্য যে ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রীকে ইঙ্গিত করে না? ছাত্রদের নতুন রাজনৈতিক দলের কথা বলেছেন, বৈষম্যকে বোঝায় না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজারের বক্তব্য থেকে আমরা দেখতে পেয়েছি এটা হোপের জায়গা, যে তরুণরা যাতে রাজনীতিতে আসে, একটা ওয়েলকামিং অ্যাপ্রোচ। এটা কি এই ইঙ্গিত করে যে স্পেসিফিক্যালি নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে সেখানে তারা পৃষ্ঠপোষকতা করবে? বা মানে আপনি বলছেন যে কোনো পৃষ্ঠপোষকতা সরকার করছে না? না, না, অবশ্যই না। আসবো, এই জায়গায় নিয়ে আসবো। আমি একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট একটা বিরতিতে যাচ্ছি। RRM স্টিল ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত RRM স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম রাজপথে নামতে যাচ্ছে বিএনপি, সঙ্গে আছেন এবিএম মোশাররফ হোসেন, অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী, আছেন অ্যাডভোকেট আলী নাসের খান। এবিএম মোশাররফ হোসেন, সরকারের নিরপেক্ষতা নিয়ে এর আগেও বিএনপি কথা বলেছে এবং যেটি বলছিলেন অ্যাডভোকেট আলী নাসের খান, তিনি কোনো রকম পৃষ্ঠপোষকতা দেখছেন না নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে সরকারের। না, আমরা তো বলছি রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দলকে, আমাদের চেয়ারম্যান গতকালকে দেখেন উনি বক্তব্য রেখেছে, যে কোনো দলকে আমরা স্বাগত জানাই, কিন্তু কথা হলো সেই দলটা যদি সরকারের পৃষ্ঠপোষকতা হয়। আপনি কি মনে করেন যে, সরাসরি একটু জিজ্ঞেস করি, আপনি কি মনে করেন যে সেই নতুন দলের কারণেই এই যে নানা রকম বিলম্বের কারণ দেখছেন? হতে পারে, হতে পারে। আপনার কথার ইনার মিনিং কি সেটা দাঁড়ায় কিনা? হতে পারে। এখন তো আমাদের তাই মনে হচ্ছে যে একটা শক্তিকে দাঁড় করানোর জন্যই এই রোডম্যাপ দেওয়া হচ্ছে না, রাজনৈতিক দলগুলির যে ডিমান্ড এগুলোকে খুব একটা নজরে নেওয়া হচ্ছে না, এগুলো হতে পারে। এবং আপনাদের পক্ষ থেকে এটি বলা হচ্ছে, ধরেন 25 থেকে 21 এবং 18 থেকে 17 এই যে বয়স, সেগুলোকে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য। সুবিধা নেই, এগুলো একটা বিলম্ব করার একটা প্রক্রিয়া, আর অন্য কিছুই না। এটা অন্য, এটা তো আপনার অলরেডি পারবে কি পারবে না, এগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের ব্যাপার। আর এটা হলো, আমরা কিন্তু একটা কথা বারবার বলছি, আমার মনে হয় ইন্টেরিয়াম গভর্নমেন্টের অনেক বিজ্ঞ লোকজন আছে, কারণ আপনি যেই সংস্কার করেন না কেন, এই সংস্কারটা কিন্তু পরবর্তী সংসদ থেকে আপনাকে পাশ করাতে হবে। তো সুতরাং আপনাকে রাজনৈতিক দলগুলিকে আপনাকে আস্থায় রেখেই কিন্তু আপনাকে এগোতে হবে, কারণ ডক্টর ইউনূস তো আর ইলেকশন করবেন এই যারা আছে এরা। তো সুতরাং তাকে তো পলিটিক্যাল পার্টির উপর 100% ডিপেন্ড হতে হবে। তো সেখানে মূল ভরসাটা কি? পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং। সেই আন্ডারস্ট্যান্ডিং নেই, তাই বলছেন? রাজনৈতিক দলগুলোর মধ্যে তো সেটা দেখা যাচ্ছে না। আপনি দেখেন যে এই যে এখন যারা রাজপথে সক্রিয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দ্রুত নির্বাচন চাচ্ছে, জামাতে ইসলাম দ্রুত নির্বাচন চাচ্ছে, এই যে বাম গণতন্ত্র দ্রুত চাচ্ছে, তাহলে এইগুলির সাথে যদি আপনি চাচ্ছে না কারা? দ্রুত নির্বাচন চাচ্ছে না কারা? চাচ্ছে না এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাগরিক কমিটির, এটা তো রাজনৈতিক দল না এখনো, না হলেও তো একটা ফোর্স হিসেবে এখানে কাজ করছে। এখানে তারা তো একটা ডমিনেটিং ফ্যাক্টর এখন যা দেখা যাচ্ছে। আপনি বলছেন সব রাজনৈতিক দল দ্রুত নির্বাচন। আমি একটু নাসার খানকে জিজ্ঞেস করতে চাই, বিচার কি আপনি ধরেই কি আপনি ওই যে সাদ্দাম হোসেনের মতো ফাঁসি দিয়ে দিতে পারবেন? আপনাকে তত্ত্ব উপাত্ত সংগ্রহ করে আপনার একটা ট্রায়াল হবে, সাক্ষী আসবে, যুক্তিতর্ক উপস্থাপন করা হবে, একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। মোটামুটি আমরা যদি মনে করি এটা, কারণ আপনার ট্রাইব্যুনাল রায় হবে, এটা সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টের পর আবার আপনার ইসে যাবে, দীর্ঘ প্রক্রিয়া। তো এখন যেটা নাসের খানরা বলছে, তারা আমরা বিশ্বাস করতে চাই যারা অত্যন্ত সচেতন জনগোষ্ঠীর একটা, তো সুতরাং তারাও তো বোঝে যে একটা বিচার করলেই আপনি বললেই আপনি হবে, এটা তো দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, প্রসেসের ব্যাপার। হ্যাঁ, আপনি বলছেন যে সেজন্য নির্বাচন বসে থাকতে পারে না। আর আরেকটা, হ্যাঁ, যদি আপনি ঠিক আছে, আপনি যদি মনে করেন যে না আমি ওই প্রসেসে যাব না, তাহলে আপনি স্পিরিট ট্রাইব্যুনাল করেন, 4 মাসের মধ্যে বিচার করে ফাঁসি দিয়ে দেন, সেটা তো আপনার হাতে আছে। অনেক ধন্যবাদ হাসান তারেক চৌধুরী। দলগুলোর সঙ্গে সরকারের সম্পর্ক এখন কেমন? আস্থার সম্পর্ক এখন নেই? আস্থা সম্পর্কের জায়গাটা একটা বিরাট ফাটল ধরেছে, এবং সেটা প্রধানত তো আমরা বুঝতেই পারি যে ফাটল ধরলো শুধু নির্বাচন ইস্যুতে, শুধু নির্বাচন নয়, অর্থাৎ টোটাল প্রসেস, অর্থাৎ ম্যান্ডেটের কথা বলা হচ্ছে। ম্যান্ডেট তো কোনো আনলিমিটেড বিষয় না। ম্যান্ডেট প্রতিদিন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে ম্যান্ডেট পরীক্ষিত হয়, অর্থাৎ জনগণের কতটা ম্যান্ডেট এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আছে, সেই পরীক্ষা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিদিন দিতে হয়, এবং পলিটিক্যাল পার্টিগুলোর ম্যান্ডেট এই সরকার রক্ষা করতে পারছে কিনা সেই পরীক্ষাও তাকে প্রতিদিন দিতে হয়, এবং প্রতিদিনের পরীক্ষায় যখন সেই ম্যান্ডেটের জায়গাটা যখন হালকা হয়ে যায়, তখন বুঝতে হবে যে ম্যান্ডেটটাও কমে যাচ্ছে। সেটা কি নির্বাচন ইস্যু বেশি? সেখানে প্রায়র যেটা জায়গা, আমি আগেই বলেছি, প্রায়র জায়গাটা হলো একটা গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া, হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এবং সেই জায়গায় আমি যেটি বলবো সেটি হলো এই
যে যখন একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেওয়ার ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সময় নিয়ে আন্তরিকভাবে বসা হবে, তখন দেখবেন এই ম্যান্ডেটের জায়গাটা আবার শক্তিশালী হয়ে যাচ্ছে। কারণ সকল পলিটিক্যাল পার্টি চায় একটা অংশগ্রহণমূলক নির্বাচন, এবং সকল পলিটিক্যাল পার্টি চায় জুলাই গণহত্যার বিচার, সকল পলিটিক্যাল পার্টি চায় বাংলাদেশের গোটা সিস্টেমের একটা আমূল সংস্কার, যে সংস্কারের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র এবং ব্যক্তি বাক স্বাধীনতার জায়গাটি প্রতিষ্ঠিত হবে, অনেক ধন্যবাদ। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আলী নাসির খান, এসবের গতি কেমন দেখছেন সব মিলিয়ে? আপনারা ধরেন যেটি বলছিলেন যে দ্রুত নির্বাচন সব রাজনৈতিক দল চায়, শুধুমাত্র নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র দল চায় না। দেখুন, আমরা একটা রাজনৈতিক উদ্যোগ, রাজনৈতিক দল না। মোশাররফ ভাই খুব স্পষ্টতভাবে বলেছেন। আমি একটু সূচনা দিতে চাই এক্ষেত্রে। একটু কুইকলি বলুন প্লিজ। কুইকলি বলুন। 1972 সালে যে সংবিধান আমরা কথা বলি, সেই সংবিধান কিন্তু একক ব্যক্তিকে ব্যক্তি পূজার জন্য একেবারে ফিট করেছে, এবং পরবর্তী সময়ে আমরা দেখেছি যে একটি বাকশালী ব্যবস্থা কায়েম হয়েছে, এবং পরবর্তী সময়ে সেনা শাসন সহ স্বৈরশাসন, এবং 24-এ একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান এর মধ্য দিয়ে এই হাসিনার পতন ঘটেছে। সবচেয়ে বড় যে আকাঙ্ক্ষার জায়গাটা, যে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে ঘটবে, সেটি আমরা মনে করছি যে 2400 নতুন একটি সংবিধান প্রয়োজন। এজন্য কিন্তু আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বারংবার বলেছি যে একটি গণপরিষদ নির্বাচন দরকার, একটি গণপরিষদ নির্বাচন দরকার। এবং আমাদের কাছে কিন্তু একটি উদাহরণ রয়েছে, গণপরিষদ মধ্যে একটি গণপরিষদ বিতর্কের মধ্য দিয়ে আমরা যে নতুন সংবিধান পাবো, এবং পরবর্তী সময় বাংলাদেশের জনগণ যদি মনে করে এই গণপরিষদকেই একটি জাতীয় সংসদের স্ট্যাটাস দিয়ে, সেটি কিন্তু সরকার পরিচালনার জন্য এই সরকার আসলো কোন সংবিধানের মাধ্যমে? দেখুন, এটি এসেছে গণ অভ্যুত্থানের বৈধতার ভিত্তিতে, যদিও সুপ্রিম কোর্টের আপনার একটি রেফারেন্স সেখানে এই সংবিধান ফ্যাক্টর না, তাই বলছেন? না, আমরা মনে করছি গণ অভ্যুত্থানই তাকে বৈধতা দিয়েছে, গণ অভ্যুত্থান তাকে বৈধতা দিয়েছে। এবং আমরা শুরুতে বলেছি যে ছাত্র সংবিধান সংস্কার তো হচ্ছে, সংবিধান সংশোধন তো হচ্ছে যতটুকু করা সম্ভব, তারপরেও কেন নতুন সংবিধান লাগবে? দেখুন, আমাদের যে সংবিধান, সেখানে কিন্তু পাওয়ারের চেক এন্ড ব্যালেন্স, সেই জায়গায় তো সংস্কার হচ্ছে। 31 দফায় কিন্তু সেটি দেখেছি আমরা, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। আপনাদের চাওয়া, সবার চাওয়া যে সংস্কারটা হচ্ছে, তারপরে কেন নতুন সংবিধান? দেখুন, সংবিধানে তো একটা স্পিরিট থাকে, জি, জাতিগোষ্ঠীর সেখানে তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হয়, ইনক্লুড করেন সেগুলো এখন। কিন্তু না, সেটি কিন্তু আপনার আমার যে ধরেন যে প্রিয়াম্বল, আমার যে সেখানে প্রস্তাবনা থাকে, এবং আমাদের মৌলিক অধিকার সুরক্ষার কথা বলুন, রাষ্ট্র পরিচালনার কথা বলুন, আমরা দেখতে পাচ্ছি 15টি 16টি সংবিধান। আপনি বলছেন যে এটি সংস্কার সম্ভব না, নতুন সংবিধান লাগবে। নতুন সংবিধানের প্রয়োজনীয়তা এদেশে মানুষ অনুভব করছে। এজন্য আমরা চাচ্ছি যে গণপরিষদ, সব দল চাচ্ছে, সব দল চায়। যখন আমরা যদি এই প্রশ্নটি রাখতে চাই সকল দল চায় কিনা, কিন্তু প্রত্যেকের পক্ষ থেকে আমরা যে ধরনের মতামত পাচ্ছি, সেক্ষেত্রে আমরা মনে করছি শুধুমাত্র নতুন সংবিধান রচনার মধ্য দিয়ে এই আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে। একটা বিরতি নিয়ে ফিরছি দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, আবারও কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক, আবারও স্বাগত RRM স্টিল ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম সমকালীন রাজনীতি নিয়ে। এবি মোশাররফ হোসেন, বিএনপি এখন এই সরকারকে ধরেন যদি রাজপথে নামে, তাহলে বিষয়টা কি এরকম যে সরকারকে আর চাচ্ছে না বিএনপি? বিষয়টা না, আমরা কিন্তু সেই কথা বলিনি। আমরা বলেছি যে জনগণের যে দাবিগুলি, স্বস্তিতে থাকবে সরকার তখন, বা হ্যাঁ স্বস্তিতে থাকবে সরকার, বা এখনই বা স্বস্তিতে আছে সরকার। সরকারের কাজই তো হলো জনগণের কল্যাণের জন্য আগামী দিনে বাংলাদেশের একটা যে কথাটি আমরা মুক্তিযুদ্ধের মূল যে স্পিরিটটা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আমরা তো ওই জায়গাটাই আমরা রিপেয়ার করতে চাচ্ছি। আমরা তো ওই জিনিসটা বলছি, সরকার ওই জায়গাটায় থাকুক। কিন্তু সরকার আজকে যেই পথে হাঁটছে, আজকে আমরা একটা কথা বলি যে জনসমর্থন, আজকে পত্রিকায় আপনি দেখেন বিশিষ্ট জনরাই বলছে যে 5 তারিখ যেই উচ্চতা নিয়ে, যে জনপ্রিয়তা নিয়ে ইউনিট সরকার ছিল, আজকে সেই জায়গায় নাই। সরকার থাকবে বাংলাদেশের যে বাস্তবতা, সেই জায়গায় কি একটা সরকার? বাস্তবতার মধ্যে এখন আপনার জনগণের এই কণ্ঠস্বরটাকে আপনাকে ধারণ করতে হবে। জি, অনেক। আপনি নির্বাচনী সমাধান দেখছেন, আর কোনো না, অন্যগুলো দুইটা পাশাপাশি চলবে। আপনি শুধু নির্বাচন দিয়ে তো হচ্ছে। হাসান তারেক চৌধুরী, দেখেন, আসলে আমি তো আগেই বলেছি, রাজপথে নামলে সরকারের বাস্তবতা কি? না, রাজপথে নামার তো আমি মনে করি না যে প্রয়োজন হবে। সরকারে যারা আছেন তারা যথেষ্ট মেধাবী, এটুকু আস্থা এখনো আমাদের আছে, তারা বুঝতে পারবেন। এবং আবারও রাজপথ সংঘাতের মধ্যে চলে গেলে পরে এই মুভমেন্টের যে স্পিরিট, গণঅভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের প্রতি এক ধরনের কোশ্চেনের জায়গা তৈরি হবে। রাজপথে নামলে বিশৃঙ্খলা তৈরি হবে? না, বিশৃঙ্খলার বিষয় না। বিষয়টা হলো এই যে এটা তো একটা কালেকটিভ জায়গা থেকে হয়েছে সবকিছু। সুতরাং যারা দায়িত্বে বসেছেন, সরকারে আছেন, তারা যদি গোটা ব্যাপারটাকে যদি প্রলম্বিত করেন, তখন তারা বাধ্য করবেন পলিটিক্যাল ফোর্সকে রাজপথে নামতে। পলিটিক্যাল ফোর্স কিন্তু বাধ্য হচ্ছে না, তারা বাধ্য করছেন, এবং এটা উইলফুল না। এই 6 মাসের মধ্যে বাধ্য হচ্ছে দল।
বিষয়টা হলো যে আপনি দেখেন যে এই যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের ডিক্লারেশনের জায়গাটা কি? কিছু ডিক্লারেশন থাকে, যেমন জুলাই ঘোষণার কথা যেটা বলা হচ্ছে, কিছু ঘোষণা থাকে কাগজে পত্রে লিখিত ঘোষণা, আর কিছু ঘোষণা থাকে হলো কাজকর্মের মধ্য দিয়ে ঘোষিত হয়ে যায়, ইমপ্লয়েড যেটাকে বলা হয়। সুতরাং এমপ্লয়েড যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশন বলছে, এবং এই সরকার ক্ষমতায় এসে বলেছে যে আমরা জনগণ যখন বলবে তখনই আমরা এই দায়িত্ব ছেড়ে দেব। তো জনগণ যে তাদেরকে বলেছে, সে বোঝার রাস্তাটা কি? পার্লামেন্ট তো নাই। পার্লামেন্ট থাকলে পার্লামেন্ট বলে দিত যে গভর্নমেন্ট ক্যাবিনেট ভেঙে দেন বা ইত্যাদি। যেহেতু পার্লামেন্ট নাই, পার্লামেন্ট যখন থাকে না, তখন পার্লামেন্টারি একটা বাধ্যবাধকতা, কনস্টিটিউশনাল একটা বাধ্যবাধকতা আছে। অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট আলী নাসের খান, আপনাদের চাওয়া কি আসলে? দলগুলোর যে মনোভাব তো শুনলেন। দেখুন, আমরা চাই ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলগুলো এদেশের মানুষের পক্ষে কথা বলবে, সক্রিয় থাকবে রাজনৈতিকভাবে এবং জুলাই অভ্যুত্থানকে ধারণ করবে। আমরা সেটি কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। আমরা সর্বতভাবে বিশ্বাস আপনার কি মনে হয় 6 মাস পরে এই দলগুলো সেই অবস্থানে আছে? না, দেখুন, রাজনৈতিক দলগুলো সক্রিয় হয়েছে, কিন্তু জাতীয় ঐক্যমত্যের যে বিষয়গুলো, সেখানে আমরা বড় ধরনের কোনো বিভেদ দেখতে পাচ্ছি না। প্রত্যেকের প্রক্রিয়া আলাদা, কিন্তু এটি সত্য কথা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে ধারণা ছিল, যে আশাকাঙ্ক্ষা ছিল, তারা যথেষ্ট গতির সাথে বিভিন্ন সমস্যার সমাধান করবেন। সেক্ষেত্রে আমরা অনেকটাই কচ্ছপ গতি দেখতে পাচ্ছি। আমাদেরও নানা বিতৃষ্ণা জায়গা রয়েছে। আমরা প্রতিনিয়ত কিন্তু দাবি দেওয়া করছি, এবং গণমানুষের যে কণ্ঠস্বর, জনমানুষের যে দাবি দেওয়া, সেটি প্রতিফলন ঘটানোর চেষ্টা করছি। এবং ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা মনে করছি সঠিক পথে রয়েছে। প্রত্যেকের পদ্ধতি আলাদা। আমরা আশা করছি যে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসের উপর ভিত্তি করে আমরা একটা সমাধান অনেক ধন্যবাদ দিতে চাই আপনাদের তিনজনকে। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সবাই। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।